আপনার শিশু কি বারবার টনসিলাইটিসে আক্রান্ত হচ্ছে এবং চরম কষ্ট পাচ্ছে, তাহলে ভিডিওটি আপনার জন্য। শিশুরা অনেক কষ্ট পায় এবং তখন তারা বিভিন্ন ধরনের এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক খায়। দেখা যায় টনসিলাইটিস এমন একটা রোগ, সেটা বারবারই আমাদের মধ্যে ফিরে আসে। তো আমরা কি করতে পারি? আমরা ফার্স্ট অফ অল আমরা কিন্তু হোমিও ট্রিটমেন্ট নিতে পারি। মানে টনসিলাইটিসের জন্য হোমিওতে 100% কার্যকর এবং নিরাপদ কিছু মেডিসিন রয়েছে, যেগুলো নিয়ে একটু আলোচনা করি। তবে যে কোনো ওষুধ নিজে নিজে কিনে খাওয়াবেন না, সেটা হোক এলোপ্যাথি হোক হোমিওপ্যাথি, চিকিৎসকের পরামর্শ নিন। তো যারা আমার স্টুডেন্ট এবং যারা চিকিৎসক আছেন তাদের জন্য এই ভিডিওর কিছু অংশ প্রেসক্রাইব মেডিসিন নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। প্রথমে টনসিলাইটিস কি? টনসিলাইটিস হচ্ছে এই যে আমাদের এখানে থাকে দুটো গ্ল্যান্ড, এবং এটা কখন বুঝবেন যে এটা টনসিলাইটিস, মানে হচ্ছে টনসিল ফুলে গেছে বা আক্রান্ত হয়েছে, কখন বোঝা যাবে? যখন শিশু গলা ব্যথা করবে, কোনো কিছু গিলতে কষ্ট হবে এবং কিছু খেতে চাইবে না, তখন বুঝতে পারবেন যে বাবু টনসিলাইটিস হয়েছে। এখন এই টনসিলাইটিসের জন্য কি কি ওষুধ দেওয়া যেতে পারে? টনসিলাইটিসের জন্য প্রথমে হচ্ছে বাবুর যদি গলা ব্যথা থাকে এবং সেটা যদি প্রাথমিক পর্যায়ে হয়, তাহলে আপনি বেলাডোনা দিতে পারেন। বেলাডোনা 30 দিয়ে শুরু করবেন, কখনোই 2C দিয়ে মেডিসিন শুরু করা যায় না, কারণ 2C মেডিসিনটা একবারে বেশি খাওয়া যায় না। এরপর আপনি কি করতে পারেন? এরপরে হচ্ছে যদি তার মুখে দুর্গন্ধ থাকে এবং মুখ দিয়ে লালা পড়ে এবং সে রাতে তার কষ্ট বাড়ে, সেক্ষেত্রে আপনি মার্কসল 30 দিতে পারেন। আর যদি দেখেন যে বাবুর হচ্ছে টনসিলাইটিসটা বারবার আসতেছে, সে হচ্ছে তার সাথে শুকনো কাশি আছে, তাহলে আপনি ব্রায়োনিয়া দিতে পারেন। আর যদি দেখেন যে টনসিলাইটিসে তার মানে আবারও ফিরে আসছে, বারবার এরকম ফিরে আসে, তাহলে তাকে দিবেন ব্যারাইটা কার্ব। আর যদি দেখেন টনসিলাইটিসে ওখানে পুজের তৈরি হয়েছে এবং পুজ বেরোচ্ছে, তাহলে আপনি দিবেন হিপারসালফ 30। এখন দেখা গেল যে এই টনসিলাইটিসের জন্য আপনারা অনেকে অপারেশন করেন, অপারেশনটা অনেক সময় ডেঞ্জারাস হয়ে যায়। তো বিনা অপারেশনে শুধু হোমিও ওষুধ দিয়ে কিন্তু টনসিলাইটিসটা রিকভারি করা যায়। এখন আমার কথা হচ্ছে যে যেটা আমরা এইভাবেই কোনো বিনা অপারেশনে খুব সহজে মেডিসিনের মাধ্যমে টনসিলাইটিস থেকে মুক্তি পেতে পারি, তাহলে আমরা কেন হোমিও ওষুধ না খেয়ে এলোপ্যাথির কাছে যাব? মানে মানে যেটা পরীক্ষিত প্রমাণিত, যেটা মানে আমি বলতে যাচ্ছি, সত্যকে সত্য হিসাবে প্রমাণ করা খুব কঠিন, কিন্তু মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণ করা অনেক সহজ। যেটা ভালো সেটার সংখ্যা অনেক কম, সততার পুরস্কার অনেক অল্পই পাওয়া যায়। এখন দেখি সব অন্যায়ের পক্ষে চলে যায় আর ন্যায়ের বিরুদ্ধে। তো যাই হোক, যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, আপনার শিশুকে টনসিলাইটিসের আক্রমণ থেকে, সংক্রমণ এটা কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাস জনিত হয়, তবে ব্যাকটেরিয়াল ইনফেকশনটাই বেশি। তো সেই ক্ষেত্রে আপনাকে বাবু যাতে বারবার ঠান্ডা জিনিস না খায়, ফ্রিজের খাবার না খায়, সেদিকে সতর্ক থাকতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে বাবুর নরম খাবার দিতে হবে। ওই সময় যখন টনসিলাইটিসে সে আক্রান্ত হয়ে অস্থির হয়ে যাবে, যদি অস্থিরতা বেশি থাকে, তাহলে আপনি তাকে হিপারসালফ দিবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ধরেন টনসিলাইটিসে সে কোনো কিছু খেতে পারছে না, তখন আমরা লিকুইড স্যুপ জাতীয় খাবার খাওয়াবো এবং গরম পানিতে লবণ দিয়ে গার্গেলিং করাবো, ফেলবে যেটা গার্গেলিং করা, সেটা করতে হবে। অ্যান্ড আরও একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে যে টনসিলাইটিসের সময় বাবা মাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ বেবিদের আমি দেখি, আমার বাবু যখন জ্বর আসে তখন সে আইসক্রিম খেতে চায়। সো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো একদমই খাওয়া যাবে না, এবং তাকে সবসময় একটু গরম স্যুপ করে দিতে হবে, গরম দুধ এবং টক ফল যেগুলো আছে সেগুলো জুস করে দিতে পারেন। তো আবারও বলি, যদি আপনার শিশু বারবার টনসিলাইটিসে আক্রান্ত হয়, তাহলে ভিডিওটি আপনার জন্য। এবং টনসিলে অপারেশন করার আগে অবশ্যই আপনি যে কোনো একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী মেডিসিনগুলো খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আমার যেহেতু বেবি আছে, আপনাদেরও বেবি আছে, এই জন্য বাবুদের কোনো কষ্ট শুনলে, আমরা এক কলিগের মেয়ের টনসিলাইটিস, বারবার সে আক্রান্ত হচ্ছে, বারবার হসপিটালে যাচ্ছে, বারবার ডাক্তারের পরামর্শ নিচ্ছে,
এবং বারবার অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে। তো বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ানোতে তাদের এতটা প্রবলেম হবে, মানে তারা হয়তো, আমি এভাবে বলছি যে যাদেরকে আমরা দেখেছি মেডিকেল স্টাডি, কেস স্টাডি করলে দেখা যায় যারা প্রচুর অ্যান্টিবায়োটিক খায় তাদের একটা সময় অ্যান্টিবায়োটিক আর রেজিস্ট্যান্স হয়ে যায়, তার সেই অ্যান্টিবায়োটিকটা আর কোনো কাজে লাগে না। কারণ অ্যান্টিবায়োটিক গুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে এবং নির্দিষ্ট মেয়াদি খেতে হয়, এর কম বা বেশি করা যায় না। সো রিস্ক না নিয়ে যদি হোমিও খাওয়ানো যায়, এবং অনেকে বলেন যে হোমিও কাজ করে না, এক্ষেত্রে বলবো যে হোমিও কাজ করবে, এই কারণে কাজ করে না যেহেতু আমরা একবার ওষুধ খেয়ে তারপর টোটালি সেটাকে ভুলে যাই, এবং আমরা অনেক বছর মানে এলোপ্যাথি খেয়ে খেয়ে আমাদের বডির মধ্যে সেটার একটা স্তর লেভেল তৈরি হয়েছে। তো হোমিও হচ্ছে সিঙ্গেল ডোজ সিম্পল রিমেডি। তো সিঙ্গেল ডোজ সিম্পল রিমেডি এত বড় একটা চাকাকে ভাঙতে পারবে না, বাট কনসিস্টেন্সি, যদি আপনি মানে একটা পাথরের গায়ে এক বালতি পানি ঢেলে দেন তাহলে পাথরের কিছুই হবে না, বাট যদি আপনি একটা পাথরে এক ফোঁটা ফোঁটা করে প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় পানি ঢালেন, একটা সময় দেখবেন পাথরের ওই জায়গায় ফুটো হয়ে গিয়েছে। দিস ইজ কল কনসিস্টেন্সি। যে কোনো কাজে কনসিস্টেন্সি দরকার, হোক সেটা নিজের হেলথের ক্ষেত্রে, হোক সেটা স্টাডির ক্ষেত্রে, হোক সেটা জব সেক্টরে, হোক সেটা আপনার সাকসেসের ক্ষেত্রে, বাট ইউ মেনটেন কনসিস্টেন্সি। যেমন সকালে মর্নিং ওয়াক করা, এটা একটা কনসিস্টেন্সি মেনটেন করলে কেউ অসুস্থ হয় না। রোদ্রে যাওয়া, শরীরে ভিটামিন ডি লাগানো, এইগুলো সাথে সাথে মানে আমার মানে আমাদের যে ডাক্তার সাহেব শফিউল হক, উনি একটা কথা বলতেছিলেন, আমার খুব মজা লাগতেছিল। উনি বলতেছিলেন যে পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা মেডিসিন খায়, পৃথিবীর আর অন্য কোনো প্রাণী নাই যাদের মেডিসিন দরকার। মানে বিড়াল যদি দেখবেন অসুস্থ হয় তাহলে দেখবেন যে সে একটা গাছের পাতা খায়, কুকুরও তাই করে। তাহলে সব প্রাণী তাদের নিজেদের ট্রিটমেন্ট খাবারের মাধ্যমে করে ফেলে, বাট আমরা মানুষ, আমাদের খাওয়া দাওয়া ভেজাল, আমরা উল্টাপাল্টা খাই, এজন্য আমাদেরকে মেডিসিন খেতে হয়। সব কিছু হচ্ছে খাবারের উপর। আর পৃথিবীর অন্য প্রাণীরা তাদের স্বাস্থ্য সচেতন আমাদের থেকে অনেক বেশি। তো এটা বারবারই বলছি, যাদের টনসিলাইটিসের সমস্যা তারা অপারেশনের আগে, অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই হোমিও ওষুধ খাবেন। আল্লাহ হাফেজ।